মেয়েটির প্রতি অবহেলা করা হয়েছিল, তাই তার বয়স যখন 2 বছর তখন তাকে নিয়ে যাওয়া হয় সরকারি পরিচর্যা কেন্দ্রে। সেখানেই সে বড় হতে থাকে। ডেইলি মেইল জানায়, উত্তর ইংল্যান্ডের ওল্ডহ্যামের বাসিন্দা স্টেসডনের বয়স এখন 37 বছর। চেশায়ারের স্টকপোর্টের এক পরিবারের কাছে তাকে পালক দেওয়া হয়েছিল। পালক পরিবারে সে সম্পূর্ণ স্বাভাবিকভাবে বেড়ে উঠছিল, কিন্তু হঠাৎ তার জীবন উলটপালট হয়ে যায়। স্টেসডন জানান, একদিন পার্কে আমার সঙ্গে নাইজেল টেলর নামে এক অদ্ভুত লোক দেখা করেন। তিনি নিজেকে আমার বাবা বলে দাবি করলেন। তখন আমার বয়স ছিল 7 বছর। আমি ভেবেছিলাম পালক পিতামাতাই আমার আসল বাবা মা। বাবার সাথে আকস্মিক এই সাক্ষাৎ আমার সব সুখ ভেঙে দেয়, জানান স্টেস। লোকটি বললেন, হ্যালো লুলু, আমি তোমার বাবা। আমি বিভ্রান্ত ছিলাম। লু আমার মধ্য নাম ছিল। তিনি কিভাবে জানলেন? পালক পরিবারের সাথে আমার দুর্দান্ত শৈশব কেটেছে। আমি সবসময় আমার পালক বাবা মায়ের সাথে থাকতাম। আমার 3 জন বড় ভাই বোন ছিল, যারা আমাকে পছন্দ করত। যা কিছু চাইতাম সবই ছিল। প্রতি জন্মদিনে আমার জন্য একটি নতুন ফুটবল কিট থাকত। আমি আইরিশ নৃত্য ও দাবা ক্লাব করতাম। পরিবারের মধ্যে আমি সবচেয়ে ছোট ছিলাম বলে সবাই আমাকে নিয়ে হইচই করত। আমি স্কুলের প্রতিটি ক্লাবের সদস্য ছিলাম। বাড়িতে আমার নিজস্ব খেলার ঘরও ছিল। কিন্তু লোকটির সাথে দেখা করার কয়েকদিন পর একজন সমাজকর্মী আমাকে বলেন, 2 বছর বয়সে আমার জন্মদাতা বাবা মায়ের কাছ থেকে আমাকে নিয়ে আসা হয়েছিল। আমার বয়স যখন 10 বছর, তখন আমাকে আমার জৈবিক মা ও তার প্রেমিকের সাথে বসবাসের জন্য আবার পাঠানো হয়। কিন্তু সেখানে আমার ভালো দিন কাটেনি। 13 বছর বয়সে আমার মা আমাকে প্রথমবারের মতো জৈবিক পিতা নাইজেলের সাথে থাকতে পাঠায়। আসল বাবার সাথে থাকার বিষয়টি আমাকে খুব উৎসাহিত করেছিল। ভেবেছিলাম তার সাথে থাকাই ভালো হবে, কিন্তু বাস্তবে সেটা হয়নি। তিনি ছিলেন খুব খারাপ মেজাজের মানুষ। স্কুলে যেতে দেওয়ার পরিবর্তে তিনি আমার জন্য ঘরের কাজের তালিকা বানিয়ে রাখতেন। পরিষ্কার পরিচ্ছন্নতা ও কাপড় ধোয়ার কাজ ভালো না হলে গালাগাল ও মারধর করতেন। ধূমপান ও রাত জেগে থাকতে তিনি আমাকে উৎসাহিত করেছিলেন। একদিন এত মারধর করেছিলেন, আমি হাঁটতে পারছিলাম না। হতাশায় আমি মাকে ফোন করে বলেছিলাম, দয়া করে আমাকে নিয়ে যাও। আমি আমার পালক পরিবারের কাছে ফিরে যেতে চেয়েছিলাম। আমি তাদের সকলকে খুব মিস করতাম। আমার শৈশব জুড়ে আমি খুব অপ্রিয় বোধ করতাম, কারণ কেউ আমাকে কাছে চাইতো না। তারপর আমি আবার সোশ্যাল কেয়ারে চলে যাই। সেখানেই আমি কলেজে পড়ছিলাম। তিনি জিজ্ঞেস করেছিলেন, কেন আমার সাথে ক্রিসমাস কাটাবে না লুলু? প্রথমে আমি যেতে চাইনি, কারণ আমি তাকে বিশ্বাস করতে পারছিলাম না। কিন্তু আমার কোনো যাওয়ার জায়গা ছিল না, তাই শেষে রাজি হয়ে যাই। বাড়ি ফেরার পর আমার কলেজে যাওয়ার সময় এসে গিয়েছিল, কিন্তু বাবা বললেন, তুমি এখানেই থাকো, এটাই তোমার বাড়ি। আমাকে রান্না ও ঘরবাড়ি পরিষ্কার করতে বলতেন বাবা। সন্ধ্যায় আমাকে সেনাবাহিনীর ফিটনেস রুটিন করতেও বাধ্য করেছিলেন। স্টেস এতটাই অনুপ্রাণিত হয়েছিলেন, তিনি মাইগার নামে একটি বই লিখেছিলেন, যা 2025 সালের জানুয়ারিতে প্রকাশিত হয়। তারপর পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। আমি যদি বিশ্রামের জন্য থামি, তাহলে সে আমার পেটে ঘুষি মারে। একদিন গাড়ি চালানোর সময় তিনি আমার সাথে আপত্তিকর আচরণ করেন। এটা তার নিয়মিত অভ্যাস হয়ে ওঠে। আমি যখন সিঙ্কে থাকতাম, তখন তিনি আমার ঘাড়ের পেছনে আদর করতেন। আমি তাকে থামতে অনুরোধ করতাম, কিন্তু যতবারই আমি প্রতিবাদ করতাম, তিনি রেগে যেতেন। তুমি চাও না আমি ভালো থাকি? এটা এরই অংশ, বললেন তিনি। তিনি আমাকে স্থানীয় পাবে নিয়ে গিয়ে সবাইকে বললেন আমি তার বান্ধবী। 2007 সালের এপ্রিলে আমার 18তম জন্মদিনের আগে বাবা খুব রেগে গেলেন। আমাকে সোফায় ছুঁড়ে মারলেন। ভেবেছিলাম তিনি আমাকে আঘাত করবেন। পরিবর্তে জোর করে তিনি আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটি কেড়ে নিলেন। এরপর আমি ঘন্টার পর ঘন্টা সেখানে শুয়ে রইলাম, নড়তে পারছিলাম না। তিনি আমাকে প্রায় ধ্বংস করে দিয়েছিলেন। পরের দিন সকালে তিনি এমন আচরণ করলেন যেন কিছুই হয়নি। এই ঘটনা তিনি বারবার ঘটাতে লাগলেন। জুন মাসে আমার একটি পিরিয়ড মিস হয়ে গেল। গর্ভাবস্থার পরীক্ষা যখন পজিটিভ হয়েছিল,
তখন আমি এটা বিশ্বাসই করতে পারছিলাম না। আমি নিজেকে রক্ষা করতে পারিনি, কিন্তু আমি আমার সন্তানকে রক্ষা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম। তোমাকে এই সন্তান নষ্ট করে দিতে হবে, তিনি দাবি করলেন। না, আমি প্রতিবাদ করলাম। আমি এই সন্তান ধারণ করেছি, আর তুমি আমাকে থামাতে পারবে না। শেষ পর্যন্ত তিনি রাজি হলেন। আমি যেন এই ঘটনা কাউকে না বলি। এরপর আমি মায়ের কাছে চলে যাই। আমার কন্যা ক্যাডির জন্ম হয় ২০০৮ সালের ফেব্রুয়ারিতে। আমি বুঝতে পেরেছিলাম সে কোথা থেকে এসেছে তা বিবেচ্য নয়, কারণ সে আমারই জীবনের অংশ ছিল। আমি সিঙ্গেল মা হিসেবে জীবনযাপন শুরু করি। অতীতের স্মৃতিগুলিকে লুকিয়ে রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি ক্রমাগত চিন্তিত ছিলাম যে নাইজেল হয়তো আমাকে আবার খুঁজে পাবে। ক্যাডির বয়স যখন ২, তখন আমি সিদ্ধান্ত নিলাম আমি আর চুপ থাকব না। আমি ভয় পেতাম আমি যদি মুখ খুলি তাহলে নাইজেল আমাকে মেরে ফেলবে, কিন্তু আমার আর কোনো উপায় ছিল না। আমি পুলিশে অভিযোগ করি। ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হয়েছিল নাইজেল ক্যাডির বাবা। নাইজেল টেলরকে ২০১১ সালের এপ্রিলে বেসিলডন ক্রাউন কোর্ট ৭ বছরের কারাদণ্ড দেয়। তাকে অপরাধীদের রেজিস্টারে স্বাক্ষর করতে বাধ্য করা হয়। পরবর্তীতে আমাদের কাছ থেকে দূরে থাকারও নির্দেশ দেয় আদালত। এরপর আমি ঘোষণা করলাম আমি একটা ব্লগ শুরু করতে যাচ্ছি। পরের দিন আমার ফোন প্রশংসা ও সমর্থনের বার্তায় ভেসে ওঠে। পরের কয়েক মাস আমি সারা বিশ্ব থেকে সমর্থন পেয়েছি। প্রতিবারই আমি আমার স্বপ্নের বাইরে সাড়া পেয়েছি। লোকজন বলেছিলেন আমি তাদের পুলিশে নির্যাতনের কথা জানানোর জন্য সাহস দিয়েছি। একজন বলেছিলেন আমি তার জীবন বাঁচিয়েছি। ক্যাডি বড় হওয়ার সাথে সাথে আমি তাকে তার আসল পিতা সম্পর্কে বলেছি। আমি সৎ ছিলাম, কারণ আমি সারা জীবন মিথ্যা ও প্রতারণার সাথে বেঁচে আছি। আমি চাই এই অন্যায় এখানেই বন্ধ হোক। কিন্তু এখন ক্যাডি বুঝতে পারে তারও আমার মধ্যে একটি অবিশ্বাস্য বন্ধন রয়েছে, এবং আমার জীবনের সবচেয়ে খারাপ সময়ে সে ছিল সর্বকালের সেরা উপহার।